প্রিয় শিক্ষার্থী এবং অন্যান্য, আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজের এই অনলাইন ক্লাসের আজকের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতির ভাষণ, প্রতিবেদন, দিনলিপি এবং অভিজ্ঞতা। এই চারটা বিষয়ের আলোচনা আজকে আমরা এই ক্লাসে করব। কিছু কিছু বিষয়ের আলোচনা বিস্তারিত প্রয়োজন, বিশেষ করে যেমন প্রতিবেদন, অভিজ্ঞতা, দিনলিপি এর বিষয়গুলো আগে থেকে চলে আসলেও এখনকার শিক্ষার্থীদের কাছে অনেকটাই নতুন। তারপরেও এই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। আমরা সব থেকে বেশি সমস্যায় পড়ি প্রতিবেদন নিয়ে। প্রতিবেদন কিভাবে লেখা হবে, এর কাঠামো কেমন, এর বক্তব্য বিষয়গুলো কিভাবে উপস্থাপিত হবে, এ সমস্ত বিষয় নিয়ে আমাদের সবার মধ্যেই একটা দ্বিধা, একটা সংশয় কাজ করে। এর পেছনে নানান কারণ আছে। প্রথমত, ব্যাকরণ আমরা যে অংশটা দেখি সেই অংশের আমরা উচ্চারণ বলি, বানানের নিয়ম অথবা সন্ধি, সমাস বা প্রত্যয় যাই বলি, এগুলোকে আমরা একটা নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করতে পেরেছি। কিন্তু নির্মিতি অংশের একটা ভাষণ বা একটা প্রতিবেদন কিভাবে লেখা হবে, এই কাঠামোটার ওই নিয়ম মাফিক অথবা আমরা যে বিধিবদ্ধ নিয়মগুলো পেয়েছি ব্যাকরণ অংশে, সেরকম বিধিবদ্ধ নিয়ম নেই। একটা কাঠামো, প্রচলিত নিয়ম চলে আসছে, আমরা সেটাকে অবলম্বন করেই এই সমস্ত বিষয়গুলো লিখে থাকি। এই ক্ষেত্রে আমরা দেখি যে বাজারে যে সমস্ত ব্যাকরণ বইগুলো প্রচলিত আছে, সেই সব বইয়ে একই প্রতিবেদন বিভিন্নভাবে লেখা হয়েছে। এই বিভিন্নতার কারণ হচ্ছে যে এটা সম্পর্কে ব্যক্তিক ভাবনা। একটা কাঠামো আমরা দেখে আসছি, সেই কাঠামোটাকে এক এক ব্যক্তি এক এক রকম ভাবে উপস্থাপন করেন। তো আমরা সেই সব বিষয়গুলো, আমরা পরবর্তী যে বিষয়গুলো পাবো, বিশেষ করে ভাষণ, তারপরে দিনলিপি অথবা অভিজ্ঞতা, সেই সব জায়গায় কিন্তু এতটা সমস্যা নেই যতটা সমস্যা আমরা প্রতিবেদনের ক্ষেত্রে পাবো। তো আমরা প্রথমে যেহেতু প্রতিবেদন নিয়েই আলোচনা বেশি, আমরা প্রতিবেদন নিয়েই আলোচনা করব। তো আমরা দেখি প্রতিবেদনের সংজ্ঞা, এর বৈশিষ্ট্য, কিভাবে প্রতিবেদন আমরা লিখব, এসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। প্রতিবেদন এই শব্দটা এসেছে ইংরেজি রিপোর্ট শব্দ থেকে। আমরা যেটা দেখি এখনকার টিভি চ্যানেলগুলোই, প্রতিবেদকদের চাইতে আমরা রিপোর্টার শব্দটা বেশি শুনি। স্টাফ রিপোর্টার অথবা এইরকম তারা উচ্চারণ করে থাকেন। তো রিপোর্টার, প্রতিবেদক, এবং রিপোর্টার যেটা উপস্থাপন করেন, যেটা বলেন, সেটাই হচ্ছে রিপোর্ট, এবং সেটাকেই আমরা বাংলায় বলছি প্রতিবেদন। তো প্রতিবেদন হচ্ছে কোনো ঘটনা বা বিষয়ের ওপর তথ্যভিত্তিক বিবরণ। এখন এই যে তথ্যভিত্তিক বিবরণ, অর্থাৎ যখন একটা প্রতিবেদন উপস্থাপন করা হবে, তখন সেটা কোনো চিঠি নয় অথবা সেটা কোনো বর্ণনাও নয়। এটা হচ্ছে যে কোনো একটা বিষয়ের ওপর সেটা একদম গবেষণার মতোই অবস্থা দাঁড়ায়। সেই বিষয়টার ওপরে সত্যাসত্য, অনেক ব্যক্তির সাথে কথা বলার প্রয়োজন হতে পারে, অনেক তথ্যের জন্য আপনাকে বিভিন্ন জনের কাছে যেতে হতে পারে, বিশেষজ্ঞের কাছেও যেতে হতে পারে। এই সমস্ত বিষয়গুলো একত্রিত করে যখন কোনো বিষয়ের ওপর বিবরণ প্রস্তুত করা হবে, তখন সেটাকে বলা হবে প্রতিবেদন। তাহলে রিপোর্ট শব্দের প্রতিরূপ হিসাবে আমরা প্রতিবেদন শব্দটা ব্যবহার করি। আর রিপোর্টের আমরা আবিধানিক অর্থ, অর্থাৎ বাংলায় যখন এটাকে নিয়েছি, তখন এর অর্থগুলো আমরা সচরাচর পেয়ে থাকি সমাচার, বিবরণী, বিবৃতি, এগুলো এই সমস্ত। তার সমার্থক শব্দ থাকলেও আমরা রিপোর্ট শব্দের প্রতিশব্দ হিসাবে প্রতিবেদন শব্দটাকেই বেশি গ্রহণ করেছি। তাহলে প্রতিবেদন কোনো বিষয়ের ওপর তথ্যভিত্তিক বিবরণ। ইংরেজি রিপোর্ট বলতে যা বোঝায়, বাংলায় প্রতিবেদন দিয়েও সেই একই জিনিসটা বোঝানো হয়। রিপোর্টের নানান প্রতিশব্দ বাংলায় আছে, যেমন সমাচার।
বিবরণী বা বিবৃতি, যাই হোক, এ সমস্ত শব্দগুলো আমরা পেলেও রিপোর্ট দ্বারা আমরা সব থেকে বেশি বুঝে থাকি প্রতিবেদন শব্দটাই। তো আমরা প্রতিবেদনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখন একটু আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্যগুলো কি কি? প্রতিবেদন, আমরা নির্মিতি অংশের কথা বলছি যে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, অর্থাৎ একটা চিঠি, ব্যক্তিগত চিঠি অথবা আবেদনপত্র, পত্রিকায় প্রকাশের জন্য পত্র, ব্যবসায়িক পত্র, অর্থাৎ এই যে পত্র, তার লেখার একটা কাঠামো আছে, দিনলিপি লেখার একটা কাঠামো আছে, অভিজ্ঞতার কাঠামো আছে। তেমন একটা প্রতিবেদন লেখারও নানান কাঠামো আছে, তার বৈশিষ্ট্য আছে। তো বৈশিষ্ট্যগুলো আমি একটু সংক্ষেপে আলোচনা করি। নির্দিষ্ট কাঠামোটা হচ্ছে যে আমরা কিভাবে লিখব। তো এই কাঠামোটা বিস্তারিত বর্ণনা পরে থাকবে। তথ্যের বিষয়ে বলা হচ্ছে যে তথ্যগুলো সঠিক হতে হবে, কারণ এই প্রতিবেদনগুলোর উপরই জনমতের বা অন্যান্য বিষয়গুলো অনেক কিছুই নির্ভর করে। তো সেই কারণে সেখানে যদি তথ্য সঠিক না থাকে, ভুল তথ্য থাকে, তাহলে দেখা যাবে যে সেই তথ্যের কারণে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, মানুষের মধ্যে সংশয়, দ্বিধা অথবা আস্থার হ্রাস পেতে পারে। এ কারণে সেখানে যে তথ্য দিতে হবে সেই তথ্যটা সঠিক থাকতে হবে, এবং যিনি তথ্যগুলো উপস্থাপন করবেন সেই প্রতিবেদককে এ ব্যাপারে অত্যন্ত সজাগ থাকতে হবে, না হলে এখানে তথ্য বিভ্রাটের একটা সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে সংক্ষিপ্ততা। আমরা জানি যে মানুষ জানতে চায়, যখন একটা বিষয় নিয়ে কথা বলা হয় অথবা একটা বিষয়কে উপস্থাপন করা হয়, তখন সেখান থেকে মূল বিষয়টা মানুষ জানতে চায়। তাই যে কোনো প্রতিবেদন খুব বড় হওয়া যাবে না। কারণটা কি? যে মূল যে বিষয়টা, সে বিষয়টা আমার উদ্দেশ্য হচ্ছে জানানো। অতএব সেই বিষয়টা জানানোই আমার মুখ্য উদ্দেশ্য হবে, সেটাকে বিশ্লেষণ করে অনেক বড় করে দিয়ে নয়। তাই এটাকে সংক্ষেপে এবং খুব বিশেষ করে যে অংশটা জানাতে চাচ্ছি আমি, সেই অংশটাকেই বিশ্লেষণ করতে হবে। যখন আমরা বিশ্লেষণ করব, তখন প্রতিবেদনের জন্য দুইটা বিষয় খুব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রতিবেদন শুধুমাত্র একটা বক্তব্যের উপস্থাপনই না, একটা বিষয়কে উপস্থাপন করার সাথে সাথে বিষয়টা কেন ঘটছে। আমরা যেমন যানজট সমস্যা নিয়ে কথা বলতে পারি, অথবা অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে পারি। তো এই পরিস্থিতিগুলো, বিশেষ করে জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলোর আমরা প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতিদিন আমরা সম্মুখীন হচ্ছি, সেই সব বিষয়গুলো কোথায়, কখন, কি ঘটছে, কিভাবে ঘটছে, কেন ঘটছে এবং এটা ঘটার কারণ, এসব বিষয়গুলো প্রতিবেদনে উল্লেখ করতে হবে। শুধু উল্লেখ করলেই হবে না, এগুলো প্রতিকারের জন্য প্রতিবেদকের কি কি সুপারিশ আছে, অর্থাৎ কি কি ব্যবস্থা গ্রহণ করলে এই সমস্যাগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি, তার জন্য প্রতিবেদকের সুপারিশ থাকবে। তিনি এ ব্যাপারে কোনো এক্সপার্টের সাথে কথা বলতে পারেন, বা এ বিষয়ে যারা বিশেষজ্ঞ, তিনি বাস্তবভাবে সেখানে থেকে সেই বিষয়টা উপলব্ধি করে ওনার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো যদি প্রয়োগ করা যায় ভালো হতে পারে, তাহলে সেই সব সুপারিশ সেখানে উল্লেখ করতে হবে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে তিনি বলতে পারবেন না যে এটা আমার মত, অর্থাৎ আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো গ্রহণ করলে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এই কথাটা আমি দিয়ে বলা যেতে পারবে না। এখানে বলতে হবে যে এর থেকে পরিত্রাণের জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তাহলে সুপারিশ আমরা করতে পারবো। কিন্তু সেখানে আমি ব্যক্তিকভাবে উপস্থিত হয়ে নয়, আমরা নৈর্ব্যক্তিকভাবে সেখানে এগুলো করব। তো তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে পাচ্ছি নির্দিষ্ট কাঠামো, তথ্যের সঠিকতা থাকতে হবে, এটা ছোট হতে হবে, সংক্ষিপ্ত হতে হবে। এরপর আমি যে বিষয়টা আলোচনা করছি সেটা কেন ঘটছে, এটা ঘটার কারণটা কি, সেই কারণগুলোর অনুসন্ধান করতে হবে, কারণগুলো উল্লেখ করতে হবে, সেই কারণগুলো প্রতিকারের জন্য কি কি বিষয়
আমি সংগ্রহ করতে পেরেছি, সেটা বিশেষজ্ঞের কাছ থেকে বা সেখানে যারা আছেন তাদের সাথে কথা বলে, তো সেই সমস্ত সুপারিশগুলো নৈর্ব্যক্তিকভাবে উপস্থাপন করতে হবে। মোটামুটি এইসব বৈশিষ্ট্য একটা প্রতিবেদনে থাকা প্রয়োজন। তো এটা ব্যাকরণের বই ভেদে আমি প্রথমেই বলেছি, যেহেতু বিষয়গুলো একদম বিধিবদ্ধ নিয়মের মধ্যে নেই, এক এক বইয়ে এক এক রকম আছে, বিধায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে। আমি একটা লক্ষ্যকে সামনে রেখে প্রতিবেদনগুলো আলোচনা করব। এখানে যদি মতবিরোধ থাকে তাহলে দেখা যাবে, কেউ যদি অন্যভাবেও বলেন তাও দেখা যাবে যে এর মধ্য থেকে কিছুটা অনুসরণ শেখানো হয়ে যাবে। তো যাই হোক, আমি এরপরে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করছি। শ্রেণীবিন্যাস মানে এটাকে কি কি ভাগে আমরা ভাগ করতে পারি, এই জায়গাতেও অনেক সমস্যা আছে। সমস্যা কেন? যে প্রথম অংশটা কেউ বলছেন প্রতিবেদনকে দুইটা শ্রেণীতে বিন্যস্ত করা যেতে পারে, একটা সাধারণ আর আরেকটা হচ্ছে সংবাদপত্রের প্রতিনিধি হিসাবে। সেই সাধারণ প্রতিবেদনের মধ্যে দুইটা অংশ পড়তে পারে, একটা সাধারণ প্রতিবেদন আর একটা কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে প্রতিবেদন। তো প্রথম যে অংশটা সেটা হচ্ছে সাধারণ প্রতিবেদন। আমরা প্রশ্নের দিকে যদি খেয়াল করি তাহলে সেখানে দেখব যে যানজট বিষয়ে যদি প্রতিবেদন থাকে, যে যানজট বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, তাহলে এটাকে আমি সরাসরি সাধারণ প্রতিবেদন হিসাবে গ্রহণ করতে পারবো। যদি বলে যে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে যানজট বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, তখন আমাকে সেই রকম প্রতিবেদন রচনা করতে হবে। আবার সংবাদপত্র ও বিভিন্ন মিডিয়ার বলতে আমরা বিশেষ করে বর্তমানে ইলেকট্রনিক্স মিডিয়া যেগুলো আছে, টিভি আছে যেগুলো, তাদের যে সাংবাদিক আছেন, সেই সমস্ত সাংবাদিক বৃন্দ যে প্রতিবেদন প্রেরণ করেন, উপস্থাপন করেন, সেগুলোকেই বলা হচ্ছে প্রতিবেদকের প্রতিবেদন। তো সংবাদ প্রতিবেদন থাকে, বিশেষ প্রতিবেদন থাকে, অর্থাৎ প্রতিনিয়ত প্রত্যেক ঘন্টায় বা একটা নির্দিষ্ট সময় পর পর যে সংবাদগুলো হচ্ছে, সেখানে তাদের প্রতিনিধিরা সরাসরি হোক অথবা যে কোনো উপায়ে হোক, যখন কোনো সংবাদ উপস্থাপন করছেন তখন সেটা সংবাদ প্রতিবেদন হিসাবে উপস্থাপিত হচ্ছে। কিন্তু এর বাইরেও যখন বিশেষ অঞ্চলের বিশেষ ব্যবস্থা নিয়ে, অর্থাৎ সাধারণভাবে এখন আম উঠবে এই অঞ্চলে, যেহেতু আমের উৎপাদন বেশি, আম নিয়ে দৈনন্দিন যে খবরগুলো সাংবাদিকরা বা সাংবাদিক বৃন্দ প্রচার করবেন, সেগুলো হচ্ছে সংবাদ প্রতিবেদন। কিন্তু আম সম্পর্কে গবেষণা, অর্থাৎ এখানে কি ধরনের আম চাষ হচ্ছে, এই আমগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে এর বহুমুখী ব্যবহার করা যায়, এটা দ্বারা বা এর সাথে যারা জড়িত আছে তাদের স্বার্থকে আরো কিভাবে সংরক্ষণ করা যায়, এ সমস্ত বিষয় নিয়ে যখন আলাদাভাবে একটা বিশেষ ধরনের প্রতিবেদন রচনা করবেন, তখন সেটা বিশেষ প্রতিবেদন হয়ে যাবে। তো সেটা একটা বিশেষ অবস্থায় অথবা বিশেষ শ্রেণীর প্রতি দৃষ্টি রেখেই সেগুলো করা হয়। তো আমরা এই তিনটা বিষয়, একটা সাধারণ প্রতিবেদন, কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রতিবেদন, প্রতিবেদকের প্রতিবেদন, এই তিনটা বিষয়কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনাটা কিভাবে করব সেখানে যাব, তার আগে কয়েকটা জিনিস, শুধু যে এগুলো আছে এই তিনটা মেন প্রধান, এই তিনটার মধ্যে রীতিসিদ্ধ প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন, কোম্পানি প্রতিবেদন, সরকারি প্রতিবেদন, সাময়িক প্রতিবেদন, বার্ষিক প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন, এই যে প্রতিবেদনগুলো আছে আমরা কিন্তু সেখানেই আমরা সেগুলো সংযুক্ত করে দিতে পারবো। বিশেষ করে বিশেষ প্রতিবেদনটা এটা হবে কিন্তু ওই মিডিয়ার ক্ষেত্রে, যেটা সংবাদ প্রতিবেদন, সেখানে। কোম্পানির প্রতিবেদনটা অবশ্যই একটা কোম্পানি তাদের বার্ষিক আয় ব্যয়, তাদের উৎপাদন বা অন্যান্য বিষয়ে পাবলিকের জন্য প্রতিবেদন দিতে পারে, অথবা কোম্পানি তার কোনো কর্মীকে তার কোম্পানির সার্বিক বিষয় নিয়ে প্রতিবেদন উপস্থাপনের জন্য বলতে পারেন। সরকার মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে
জনগণের জন্য তথ্য উপাত্ত সহ কিছু প্রতিবেদন উপস্থাপন করে, সেগুলোকে সরকারি প্রতিবেদন বলা হয়। সাময়িক প্রতিবেদন অর্থাৎ সাময়িকভাবে সাময়িক প্রয়োজন মেটানোর জন্য কিছু কিছু প্রতিবেদন রচনা করা হয়। বার্ষিক প্রতিবেদন এটা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে। যেমন রাজশাহী কলেজের ক্ষেত্রে, রাজশাহী কলেজ এক বছরে কি কি কাজ করতে পারে, কলেজ অধ্যক্ষ হয়তো একটা প্রতিনিধি দল তৈরি করে সেখান থেকে তাদেরকে বললেন যে বার্ষিক একটা প্রতিবেদন তৈরি করার জন্য। তো সেই ক্ষেত্রে এক বছরের রাজশাহী কলেজ শিক্ষার জন্য বা শিক্ষা সম্পর্কিত বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করেছে, এগুলো কেমন ফলাফল ফেলেছে এবং আরো কি বিষয় গ্রহণ করা যেতে পারে, এ সম্পর্কিত বিষয় নিয়ে একটা বার্ষিক প্রতিবেদন অগ্রিম হতে পারে। আবার এক বছরে কি কি হয়েছে সেই সমস্ত বিষয়ের উপরেও হতে পারে। এভাবেও প্রতিবেদন রচনা করা যেতে পারে। এরপরে তদন্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদনটা আমরা এটার সাথে সবাই কম বেশি পরিচিত, বিশেষ করে যারা স্টুডেন্ট। আমাদের কলেজে যেমন একটা হয়তো ঘটনা ঘটলো, যে কোনো ধরনের ঘটনা, একটা জিনিস চুরি গেছে। যদি সেই জিনিসটা চুরি যায় তাহলে অধ্যক্ষ মহোদয় 2-3জন শিক্ষকের সমন্বয়ে একটা তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটি সেই বিষয়টা নিয়ে পর্যালোচনা করে সেই জায়গায় উপস্থিত হয়ে সার্বিক বিষয় পর্যালোচনা করে যারা এটার সাথে জড়িত, যেমন এখানে যেই শিক্ষকের তত্ত্বাবধানে ছিল, যারা সেখানে ডিউটি করত, তাদের সবার সাথে কথা বলে একটা প্রতিবেদন তৈরি করবেন এবং সেই প্রতিবেদনটাই সুপারিশও থাকবে কিছু। কারণ এরকম ভাবে চুরি হয়েছে, ভবিষ্যতে যেন না চুরি হয় এজন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তার একটা সুপারিশও সেখানেও থাকবে। এই ধরনের প্রতিবেদন যখন তৈরি করা হবে তখন সেটাকে তদন্ত প্রতিবেদন বলা হবে এবং এটা কর্তৃপক্ষের আদেশে তৈরি করা হচ্ছে। তাহলে আমরা 3 শ্রেণীর প্রতিবেদন দেখছি এবং তার মধ্যে থেকে এগুলো ওই শ্রেণীগুলোর ভেতর থেকেই বিভিন্ন ধরনের প্রতিবেদন, এর সাথে প্রযুক্তিগত বিশেষ করে আমরা পরে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই প্রতিবেদনও এখন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেদনের কাঠামো নিয়ে এখন আলোচনায় যাব। এই অংশটা একটু খেয়াল করে শুনবা, একটু সামান্য যদি একটু বুঝে যাও তাহলে বিষয়টা অনুধাবন করতে পারবা। বিশেষ করে বলা হচ্ছে প্রতিবেদনের প্রধান অংশ হচ্ছে 4টি। প্রধান অংশ 4টি। 1 নম্বর হচ্ছে শিরোনাম, তার একটা শিরোনাম দিতে হবে এবং এই শিরোনামটার কথা বলা হচ্ছে যে সেটা আকর্ষণীয় হবে। অর্থাৎ নামটা যদি সুন্দর হয় তাহলে সেটাও অবশ্যই সবাইকে কি করবে, আকর্ষণ করবে। সূচনা অংশ, অর্থাৎ আমি যে বিষয়ে প্রতিবেদন রচনা করতে যাচ্ছি সে বিষয়টার একটা সুন্দর এবং খুব সংক্ষিপ্ত আকারে আমাদের কি করতে হবে, ভূমিকাটা শুরু করতে হবে। তারপরে আমরাকে করতে হবে কি, যে মূল প্রতিবেদনটা উপস্থাপন করতে হবে। সেখানে কি থাকবে, একটা বক্তব্য থাকবে। যে যানজট বিষয়ে যেহেতু আমরা কথা বলছি, সেই যানজটটার বিষয়ে একটা বক্তব্য থাকবে যে এর ফলে কি হচ্ছে, এর ফলে আমরা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি। তো সেই আলোচনা থাকবে এবং আমি প্রথমেই বলেছি যে এটা খুব বড় হবে না। এরপরে এটা যানজটটা কেন হচ্ছে এর কারণগুলো অনুসন্ধান করতে হবে। সেখানে থেকে সেখানকার মানুষের সাথে কথা বলে, যারা পরিবহনের সাথে সম্পর্কিত অর্থাৎ যারা গাড়ি চালায় অথবা সেখানে যারা আছেন সবার সাথে কথা বলে কারণগুলো উল্লেখ করতে হবে। সেই যানজট নিরসনের জন্য কি কি সুপারিশ করা যেতে পারে, এটা হচ্ছে যে আমাদের কি কি ওখানে কার্যক্রম গ্রহণ করলে সেখানে আর যানজট হবে না, সেসব বিষয়ে কি করতে হবে, আমাদের একটা সুপারিশ দিতে হবে। উপসংহারে আমরা বলতে পারি যে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অথবা এগুলো বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমরা কি করব, প্রতিবেদন লেখাটা শেষ করব। শেষে থাকবে পরিশিষ্টাংশ। সেখানে থাকবে 4টা জিনিস। 1, প্রতিবেদকের নাম, 2, প্রতিবেদনের নাম, স্থান
সময় ও তারিখ। আমরা প্রথমে যেহেতু আকর্ষণীয় শিরোনাম দিয়েছি, প্রতিবেদকের নামের সাথে প্রতিবেদনের নামটাও থাকবে, স্থান থাকবে, সময় ও তারিখ থাকবে। তাহলে প্রতিবেদকের নাম আর একটা স্লাইডে ছুটে গেছে, সেটা হচ্ছে প্রতিবেদনের নাম। আমি যদি লিখি তাহলে জিনিসটা দেখো থাকবে প্রতিবেদকের নাম, তারপরে প্রতিবেদনের নাম, তারপরে স্থান, আমরা সময় ও তারিখ। এই চারটা জিনিস আমরা ব্যবহার করব শেষে। এখন এই অংশটা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে বক্স করা থাকে, একটা বক্সের মধ্যে এটা দেওয়া থাকে। আমরা এই বক্সের মধ্যে প্রতিবেদকের নাম আমরা ক দিতে পারি, আমরা এটা দিই যানজট, ভয়াবহ সমস্যা। স্থান আমরা স্বাভাবিকভাবে, যেহেতু আমরা রাজশাহীতে আছি, রাজশাহী দিলাম। এরপরে সময় দিচ্ছি রাত 10টা, আর তারিখ দিচ্ছি আজকে যেই তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে কত, 12/5/2020। আমরা এই জিনিসটা দিলাম। তো এই জিনিসটা যে আমরা দিচ্ছি, এই বক্সটা অনেক বইয়ে এটাকে ওপরে দেওয়া হয়, মানে সব থেকে ওপরে দেওয়া হয়, আবার কোনো কোনো বইয়ে এটাকে নিচে দেওয়া হয়। তো আমরা যেখানেই দিই, এটা ওপরেও যদি দিই, ওপরে দেওয়ার পরে আমরা শিরোনাম দিব, তারপরে আমরা প্রতিবেদনটা লিখব। অথবা আমরা প্রথমে শিরোনাম দিব, শিরোনাম দেওয়ার পরে সেখানে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কি করব, প্রতিবেদনটা লিখব। তো এটা আমরা প্রথমে দেওয়া অথবা শেষে দেওয়া, এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে বিষয়টা আমরাকে, এই জিনিসটা আমরাকে ব্যবহার করতে হবে। আমরা নিচেও করতে পারি, আমরা ওপরেও করতে পারি। তো সেভাবেই আমরাকে এটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা চারটা অংশ পাচ্ছি, শিরোনাম পাচ্ছি, সূচনা অংশ পাচ্ছি, প্রধান অংশ পাচ্ছি, আর একটা পাচ্ছি প্রতিবেদকের নাম, স্থান, সময় ও তারিখ। তো এই সমস্ত বিষয়গুলো আমরাকে খেয়াল করতে হবে। এরপরে আসি প্রতিবেদন লেখার নিয়ম, যেটা আমরা একদম প্রয়োগে যাব, আমরা কিভাবে লিখব প্রতিবেদন। তো সেটা আমরা একটু দেখি যে আমরা প্রতিবেদন ওপরে দেখেছি যে সাধারণ প্রতিবেদন, কর্তৃপক্ষের নির্দেশে প্রতিবেদন এবং আমরা সংবাদ মাধ্যমের প্রতিবেদন, তিনটা পেয়েছিলাম। তো সাধারণ প্রতিবেদন আমরা কিভাবে লিখব, এখানে একটা ফরম্যাট দিয়েছি। প্রথমে প্রতিবেদনের শিরোনাম হবে, যেহেতু কর্তৃপক্ষের কোনো নির্দেশ নেই, এখানে আমরা সরাসরি একটা জিনিস পেয়েছি যে যানজট বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। আমরা এটাকে বলছি কি, সাধারণ প্রতিবেদন। তো যেহেতু এটা সাধারণ একটা প্রতিবেদন পাচ্ছি এবং এখানে আমাদের কর্তৃপক্ষের উল্লেখ নেই, তাই ইচ্ছা করলে আমরা কোনো কর্তৃপক্ষকে অ্যাড্রেস করতেও পারি, আবার নাও পারি। সেখানে আমরা সরাসরি কি করতে পারি, প্রতিবেদনের শিরোনাম, অর্থাৎ যানজট স্থবির জীবন, অথবা যানজট স্থবির রাজশাহীবাসীর জীবন, এইরকম একটা শিরোনাম মাঝখানে দিয়ে আমরা কি করব, প্রতিবেদনটা লেখা শুরু করব। এরপরে চলে যাব মূল প্রতিবেদনে। আমরা প্রথমে সূচনা পর্বে খুব সংক্ষেপে বিষয়টা উল্লেখ করব যে যানজট হচ্ছে এখানে, এই কারণেই এই প্রতিবেদনটা উপস্থাপন করা হচ্ছে। তো এরপরে আমরা সেখানে কারণগুলো অনুসন্ধান করব যে কি কি কারণে এখানে যানজট হচ্ছে। আমরা কারণগুলো নানান কারণ দিতে পারি, চালকের অনভিজ্ঞতা দিতে পারি, তারপরে রাস্তা চাইতে যানবাহনের পরিমাণ বেশি দিতে পারি, তারপরে চালকের অসচেতনতা, তারপরে যারা যাত্রী আছে তারাও যত্রতত্র যেখানে সেখানে গাড়িতে উঠে গাড়ি থেকে নামে, নানান সমস্যা। আমরা কারণগুলো এভাবে অনুসন্ধান করব, সেগুলো লিখব। এরপরে আমরা
সুপারিশ উপস্থাপন করব। সুপারিশ হচ্ছে কি, যে কেন এই যে সমস্যাগুলো, অর্থাৎ এই যে যানজট হচ্ছে, এটা নিরসনের জন্য আমরা কি কি সুপারিশ করতে পারি। যেমন আমাদের চালকদেরকে সচেতন করতে হবে, আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে, এখানকার জন্য যে পরিমাণ গাড়ির প্রয়োজন আমাদেরকে সেই পরিমাণ গাড়ি এখানে অবশ্যই ব্যবস্থা করতে হবে, তার বেশি গাড়ি আসতে দেওয়া যাবে না। তারপরে যারা যাত্রী সাধারণ আছে তাদেরকেও আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন নির্দিষ্ট জায়গা ছাড়া গাড়ি থেকে না নামেন অথবা গাড়িতে না ওঠেন। তো এই সমস্ত বিষয়গুলো আমরাকে সুপারিশের মধ্যে উল্লেখ করতে হবে। শেষে উপসংহারে গিয়ে আমরা বলতে পারি যে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হলে যানজট অনেকাংশেই হ্রাস পাবে বলে বিশেষজ্ঞগণ মনে করেন বা বিশেষজ্ঞগণ মতামত প্রদান করেন। তো এই সমস্ত বিষয়গুলো আমরা এই অংশে দেখব। তারপরে শেষে আমরা যে বক্সটা করেছি সেই বক্সটা দিব। আমরা সাধারণ প্রতিবেদনের ক্ষেত্রে এইভাবেই কিন্তু বিশ্লেষণ করতে পারি, আমরা এভাবেই একটা সাধারণ প্রতিবেদন লিখতে পারি। যেমন প্রশ্নের ধরনের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করবে। যেমন যানজট সমস্যার উপর একটি প্রতিবেদন রচনা করো, আমরা সরাসরি সেভাবে লিখব, কর্তৃপক্ষের আদেশে যানজট সমস্যার কারণ ও প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। কর্তৃপক্ষ সহজে চাকরি করে একজন, তো একটা জায়গায় রাজশাহী শহরের যানজট হচ্ছে, তো সেখান থেকে কোনো কর্মকর্তাকে সহজ কর্তৃপক্ষ দায়িত্ব দিল যে ওই জায়গায় যানজট যে হচ্ছে এর কারণগুলো একটু অনুসন্ধান করার জন্য। বিশেষ করে আমাদের এখানে ট্রাফিক বিভাগ যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা বিষয়টা নিয়ে আলোচনা করে এর সমাধানের জন্য কিছু একটা প্রতিনিধি দল বা একটা কমিটি তৈরি করে তার কারণ এবং এর প্রতিকার বিষয়ে একটা প্রতিবেদন উপস্থাপন করতে বলবে। সেই প্রতিবেদনটা কেমন হবে তার একটা নমুনা এখান থেকে শেখার জন্যই কর্তৃপক্ষের আদেশে কেমন হতে পারে সেই ধরনের একটা প্রতিবেদন রচনা প্রশ্নে আসতে পারে। যানজট সমস্যার উপর একটি সংবাদ প্রতিবেদন রচনা করো, এটা একদমই আলাদা। যেটা হচ্ছে যে সংবাদ প্রতিবেদন হিসাবে আমরা পত্রিকায় যেটা দেখি অথবা আমরা টেলিভিশনে সরাসরি হোক অথবা যেভাবেই হোক যেই প্রতিবেদনগুলো উপস্থাপন করতে দেখি সেগুলোই হচ্ছে যানজট সমস্যার উপর সংবাদ প্রতিবেদন বা এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা প্রশ্নটা একই কিন্তু প্রশ্ন নানান ভাবে হতে দেখছি। তো যানজট সমস্যার উপর প্রতিবেদন রচনা করা, আমরা শিরোনাম দিয়ে প্রতিবেদন রচনা করতে পারি। আবার যদি আমি মনে করি যে না একটা কর্তৃপক্ষের মাধ্যমে দিব, তাহলে আমি যথাযথ কর্তৃপক্ষকে অ্যাড্রেস করতে পারি। সেটার জন্য সেখানে বিষয়টা নির্ধারিত না যে আমাকে কর্তৃপক্ষকে অ্যাড্রেস করতেই হবে, কিন্তু কর্তৃপক্ষের আদেশে যদি হয় তাহলে এখানে ফরম্যাটে আমাকে কর্তৃপক্ষকে অ্যাড্রেস করতেই হবে। কিভাবে করব সেটা আমি পরে আলোচনায় যাচ্ছি। আমি সাধারণটাই নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, বিশেষ করে সাধারণ প্রতিবেদনের রচনা কেমন হতে পারে। তাহলে সাধারণ প্রতিবেদনের রচনাটা আমরা এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথমে হবে শিরোনাম, শিরোনামটা মাঝখানে হবে, বড় করে হবে, সুন্দর এবং আকর্ষণীয় হবে। এর পরে প্রতিবেদনের সূচনা হবে, আমি কি বিষয়ে লিখছি সেই বিষয়টা সংক্ষেপে আসবে, তারপরে সেটা সম্পর্কে একটু আলোচনা এসে তার কারণ কি এবং এর প্রতিকারের জন্য কি কি সুপারিশ আছে সে বিষয়গুলো আলোচনা করতে হবে, তারপর নিচে এই অংশটুকু চলে আসবে। তাহলে আমরা সাধারণ একটা প্রতিবেদনের বর্ণনা শুনলাম। তো এখানে আমি কিন্তু কোনো কর্তৃপক্ষ উল্লেখ করিনি, ইচ্ছা করলে কর্তৃপক্ষ উল্লেখ করা যায়, যেহেতু প্রশ্নে থাকলে উল্লেখ করার কথাটা আমি বলেছিলাম, তাই যেহেতু এখানে প্রশ্নে উল্লেখ নেই তাই আমি এটা আলোচনা বা উল্লেখ করি। দ্বিতীয় হচ্ছে কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রতিবেদন। এটা আমরা দেখি যে এটার জন্য দাপ্তরিক যে সমস্ত প্রতিবেদনগুলো তৈরি হয়, প্রাতিষ্ঠানিক হয়, তদন্ত হয়, কারিগরি, এই সমস্ত প্রতিবেদনগুলো এই কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রতিবেদন হতে পারে। দাপ্তরিক প্রতিবেদন হতে পারে দপ্তর বিষয়ে, অর্থাৎ এই কলেজ প্রশাসন বা অন্যান্য বিষয়ে প্রতিবেদন আমরা বা অধ্যক্ষ মহোদয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করতে পারেন। প্রাতিষ্ঠানিক তো খুবই স্বাভাবিক, আমরা জানি বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব প্রতিবেদন বার্ষিক বা
ষান্মাসিক অথবা কোনো অনুষ্ঠান সম্পর্কে, সেগুলো সম্পর্কেও হতে পারে। যেমন কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করার প্রয়োজন হতে পারে। অধ্যক্ষ মহোদয় কাউকে দায়িত্ব দিতে পারেন যে কলেজের গ্রন্থাগারের কি অবস্থা সে বিষয়ে একটা প্রতিবেদন দেন। তো সেখানে এগুলো আসবে। তদন্তের বিষয়টা উল্লেখ করেছি। কারিগরি, অর্থাৎ কারিগরি দিকটা হচ্ছে কেমন, যে আমাদের যে সমস্ত প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে অথবা আমরা যে কাজগুলো করছি, তো সেই সমস্ত বিষয় নিয়ে একটা ব্রিজ করা হবে। যখন একটা ব্রিজ করা হবে তখন সেখানে ব্রিজটা কতটুকু প্রয়োজন অথবা ব্রিজের খরচ কেমন হতে পারে, এই ব্রিজটা করার ফলে মানুষের কি উপকার হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, তার ব্যয়, আয়, মানুষের উপকারিতা, উপযোগিতা, এ সমস্ত বিষয় নিয়ে যখন একটা বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে, সেগুলো কারিগরির মধ্যে চলে যাবে। তো কর্তৃপক্ষের নির্দেশক্রমে যখন প্রতিবেদন রচনা করা হবে, তখন কর্তৃপক্ষ বরাবর একটা আবেদনপত্র থাকবে। অবশ্যই আবেদনপত্র থাকতে হবে। আমি কি বিষয়ে? যানজট বিষয়ে করছি। তাহলে যানজটের বিষয়টা যেহেতু আমাদের ট্রাফিক বিভাগের হাতে, তাই আমরা বরাবরটা রাজশাহীর যিনি ট্রাফিকের প্রধান আছেন, ট্রাফিক বিভাগের ট্রাফিক কন্ট্রোলের, আমরা তাকেই অ্যাড্রেস করব। তারপরে যদি রাস্তা সংস্কার হয়, তাহলে যেহেতু রাস্তার বিষয়গুলো দেখে সড়ক ও জনপথ বিভাগ, যাকে আমরা সংক্ষেপে সওজ বলছি, আমরা তার কাছে আবেদন করব। তো এই ক্ষেত্রে বিশেষ করে কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে, অর্থাৎ যে কর্তৃপক্ষ নির্দেশ দিবেন আমাদেরকে সেই কর্তৃপক্ষকেই অ্যাড্রেস করতে হবে। এরপরে আমরা সেই অ্যাড্রেসটা কেমন হবে সেটা আমি জানাচ্ছি। এর পরের অংশটা কিন্তু একই রকম, আমরা যে সাধারণ প্রতিবেদন দেখলাম সেটার মতোই। শিরোনাম থাকবে, মূল প্রতিবেদন থাকবে, কারণ অনুসন্ধান, সুপারিশ ও উপসংহার থাকবে, আর শেষে এই অংশটা থাকবে। তাহলে আমরা একে একে কিন্তু দেখছি যে প্রতিবেদনের পরের অংশটা কিন্তু এক, বিশেষ করে শিরোনাম থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এক। কিন্তু যদি সেটা কর্তৃপক্ষ আলাদা হয় তাহলে তার ফরম্যাট আলাদা হবে, যদি সাধারণ হয় আলাদা হবে, যদি সংবাদ প্রতিবেদন হয় তাহলে তার ফরম্যাটটা আলাদা হবে। কোনটা? শুরুর ফরম্যাট বা শুরুর অংশটা, কিন্তু পরের অংশটা একই থাকবে। তাহলে আমরা দেখছি যে কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে যেটা, সেখানে কর্তৃপক্ষ বরাবর আবেদন থাকতেই হবে। তারপরে আমি যানজট বিষয়ে যে প্রতিবেদনটা লিখেছি সেই প্রতিবেদনটাই কিন্তু এখানে তুলে দিতে পারবো। কর্তৃপক্ষ বরাবর আবেদনটা কেমন হতে পারে আমরা দেখি। যে হয়তো যানজট সমস্যা এখানে আমি লিখেছি, কিন্তু এটা সহজের অন্তর্ভুক্ত নয়, এটা এখানকার যেটা ট্রাফিক কন্ট্রোল রুম তাদের অন্তর্ভুক্ত। তাহলে বরাবর আমরা দিতে পারি এখানে যে যিনি ডিস্ট্রিক্ট দায়িত্বে আছেন পুলিশের কর্মকর্তা, আমরা পুলিশ সুপার দিতে পারি, রাজশাহী দিতে পারি বরাবর পুলিশ সুপার রাজশাহী। যদি রাস্তা সংস্কারের প্রয়োজন হয় তাহলে আমরা দিতে পারতাম নির্বাহী প্রকৌশলী সওজ রাজশাহী, বিষয় রাস্তা সংস্কার বিষয়ে প্রতিবেদন। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু বিষয়টা কর্তৃপক্ষ এবং বিষয় আলাদা হয়ে গেছে তাই একটু সমস্যা হচ্ছে, কিন্তু এটা তোমরা একটু খেয়াল করে যাও যে কিভাবে লিখবো। বরাবর নির্বাহী প্রকৌশলী সওজ রাজশাহী, বিষয় যানজট সমস্যার কারণ ও প্রতিকার বিষয়ে প্রতিবেদন। এটা প্রতিবেদনটা যেহেতু কর্তৃপক্ষ দিচ্ছে, তাহলে কর্তৃপক্ষ নিশ্চয়ই একটা চিঠি দিবে। যখন অফিসিয়ালি কোনো চিঠি উপস্থাপন করা হবে তখন সেখানে কিন্তু একটা স্মারক নাম্বার থাকবে এবং তারিখ থাকবে। তো সেই বিষয়ের নিচে সূত্রটা উল্লেখ করে দেওয়া হচ্ছে সওজ রাজ 337। এরপরে একটা চিঠি থাকবে, চিঠিটা হবে খুবই ছোট। ছোট হচ্ছে কি, যে আপনার আদেশ ক্রমে স্মারক নাম্বার সওজ রাজ 337, 20/4/2020 যানজট বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হলো, বাস হয়ে গেল। এরপরে আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জিনিস দেখতে পাই। কেউ সরাসরি প্রতিবেদন লেখা শুরু করেছেন, আর কেউ করেছেন কি, যে বিষয়টা আমরা দিয়েছি
যে যানজট সমস্যা তার একটা শিরোনাম দিয়ে তারপরে কি করা হয়েছে, প্রতিবেদনটা লেখা হয়েছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রথম অংশটা ঠিক রাখবো, পরে শিরোনামের জায়গায় যেহেতু শিরোনামটা বিষয়ে উল্লেখ করা হয়েছে আমরা আলাদাভাবে শিরোনাম দিতেও পারি নাও পারি, আমাদের যেটা ইচ্ছা। এরপর আমরা যে প্রতিবেদনটা লিখেছি সেই প্রতিবেদনটা আমরা লিখে দেব, অর্থাৎ এরপরে সাধারণ প্রতিবেদন হিসাবে যেটা লিখেছি আমরা সেই প্রতিবেদনটাই কি করব, এরপর তুলে দেব। তাহলে যখন কর্তৃপক্ষের নির্দেশে হবে সাধারণ প্রতিবেদন হিসাবেও আমরা এই অংশটা ব্যবহার করতে পারি, কিন্তু প্রশ্নে যদি এই বিষয়টা না থাকে, বিশেষ করে যে কোনো কর্তৃপক্ষ বরাবর একটি প্রতিবেদন উপস্থাপন করো, তাহলে কর্তৃপক্ষের কাছে চিঠি লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি থাকে তাহলে লিখতে অবশ্যই হবে। তো যদি যানজট বিষয়ে প্রতিবেদন লিখতে হয় দুইভাবেই লিখতে পারবো, সরাসরি শিরোনাম দিয়ে প্রতিবেদন লিখে আমরা নিচে এই তথ্যটুকু দিয়ে দিব, আর যদি কর্তৃপক্ষের উল্লেখ করতে চাই তাহলে কর্তৃপক্ষের উল্লেখ করব ঠিক এইভাবে বরাবর দিয়ে আমরা কর্তৃপক্ষ, বিষয়, সূত্র, এরপরে একটা ছোট্ট চিঠি, মহোদয় আপনার আদেশক্রমে এই স্মারকে মানে আমরা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি এই বিষয়ে একটা প্রতিবেদন উপস্থাপন করা হলো, সে বিষয়টাও এখানে আলোচনায় আসতে পারে। তো আমরা এটা দেখলাম। এরপরে আমরা সাধারণ প্রতিবেদন হিসেবে যানজটে যেটা লিখেছি ঠিক সেই প্রতিবেদনটাই এখানে তুলে দিব। তাহলে আমরা দুইটা নিয়ে আলোচনা করলাম। এবার প্রতিবেদকের প্রতিবেদন, যেটা সংবাদপত্র ও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা দেখি, অর্থাৎ একজন সাংবাদিক একটা অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেন। সেই অনুসন্ধানী যে প্রতিবেদনগুলো প্রতিদিন সংবাদে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর বাইরে অনুসন্ধানী যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন সে বিষয়গুলোকেই আমরা মূলত প্রতিবেদকের প্রতিবেদন হিসাবে দেখব। আমরা কিভাবে করব? প্রথমে আসবে প্রতিবেদনের শিরোনাম, অর্থাৎ যে প্রতিবেদনটা তৈরি করা হচ্ছে, যেমন এই যে দেখো শিরোনাম আসছে যানজট সমস্যা সম্পর্কে, আমরা প্রথমে একটা শিরোনাম দিব যে প্রতিবেদনটা নাম কি, অর্থাৎ যানজট নিয়ে, যানজট সম্পর্কে আমরা শিরোনাম লিখলাম। এরপরে আসবে নিজস্ব প্রতিবেদক রাজশাহী 12 মে 2020, এই বিষয়টা এখানে চলে আসবে। অর্থাৎ এর কাঠামো হচ্ছে শিরোনাম, তারপরে নিজস্ব প্রতিবেদক রাজশাহী 12 মে 2020, অর্থাৎ স্থান এবং তারিখ থাকছে। এরপরে চলে আসবে প্রতিবেদন, অর্থাৎ যানজট বিষয়ে আমরা যে প্রতিবেদনটা লিখেছি ঠিক সেই প্রতিবেদনটাই এখানে লিখে দিব। শেষে আমরা এই বক্সটা আর না নিয়ে এসে আমরা যেহেতু এখানে আছেই ওপরে নিজস্ব প্রতিবেদক রাজশাহী, তারিখ আছে, স্থান আছে, তারপরে প্রতিবেদক আছে, এই বক্সটা না দিয়ে আমরা নিচে দিয়ে দিব প্রতিবেদক আসলাম, একটা আমরা নাম দিয়ে দিয়েছি। তাহলে কাঠামোগুলো ভিন্ন হচ্ছে। কখন ভিন্ন হবে? যখন প্রশ্ন ভিন্ন হবে, যখন আমার কাছে ভিন্নভাবে জানতে চাওয়া হবে। তাই সাধারণ প্রতিবেদন, সেখানে কাউকে অ্যাড্রেস করার প্রয়োজন নাও হতে পারে, আমি করলেও ক্ষতি নেই। আমি সরাসরি শিরোনাম দিয়ে প্রতিবেদন লিখে নিচে আমরা এই বক্সটা দিয়ে এই বক্সের মধ্যে এই তথ্যগুলো আমরা দিয়ে দিব। দ্বিতীয়, কর্তৃপক্ষের আদেশে যদি প্রশ্নে থাকে যে যানজট বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি প্রতিবেদন রচনা করো, তখন শুধু শিরোনাম দিয়ে প্রতিবেদন রচনা করার কোনো সুযোগ নেই। তখন আমাকে কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে কর্তৃপক্ষ বরাবর একটা এতে যেতেই হবে। যেমন রাজশাহী কলেজের গ্রন্থাগার বিষয়ে একটা প্রতিবেদন উপস্থাপনের জন্য অধ্যক্ষ মহোদয় কাউকে দায়িত্ব দিলেন, তখন তিনি কিন্তু একটা দরখাস্ত লিখবেন বরাবর অধ্যক্ষ রাজশাহী কলেজ রাজশাহী, বিষয় কলেজ লাইব্রেরি সম্পর্কিত প্রতিবেদন। সূত্র একটা রা ক 220/1, মহোদয় আপনার আদেশক্রমে স্মারক নাম্বার রা ক এই এত তারিখে কলেজ গ্রন্থাগার বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হলো। এরপরে প্রতিবেদনটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ আমরা সূচনা করব, বিশ্লেষণ করব এই গ্রন্থাগারে কি কি মানে সমস্যা আছে, এই সমস্যাগুলোর কারণ কি, অর্থাৎ এখানে এই গ্রন্থাগার উন্নয়ন করতে চাচ্ছেন অধ্যক্ষ মহোদয়। আমাদের কলেজে যেটা সব সময় ঘটে
যে জানতে চান স্যার যে এখানে আর কি কি করা যেতে পারে, অথবা এখানে তোমরা কি সমস্যা ফিল করছো। তো সেই সমস্ত বিষয়গুলো দেখা যাবে যে কি সমস্যা আছে এবং এর কারণটা কি, সমস্যাগুলো থাকার কারণটা কি, অর্থাৎ লাইব্রেরিতে কি সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো হওয়ার কারণটা কি, এবং সে বিষয়ে একটা সুপারিশ আমরা কি করতে হবে, উপস্থাপন করতে হবে। তো যাই হোক, আমরা কর্তৃপক্ষের যেটা প্রতিবেদন, কর্তৃপক্ষের নিকট সেই প্রতিবেদনটাকে কর্তৃপক্ষকে অ্যাড্রেস করে লিখব। এরপরে আমরা যেই অংশগুলো দেখলাম প্রতিবেদন, বিশেষ করে প্রতিবেদকের, সেটা শিরোনাম থাকবে, তারপরে নিজস্ব প্রতিবেদক, স্থান থাকবে, তারিখ থাকবে, তারপরে প্রতিবেদন থাকবে এবং সবশেষে প্রতিবেদকের নাম থাকবে। এই হচ্ছে মূল বিষয়। এখন আমরা ভাষণ নিয়ে একটু কথা বলি। ভাষণ বিশেষ করে খুব সহজ বিষয় না, এটা বাস্তবে। কারণ যখন এমনি কথা বলি আমরা, তখন অনেক কথাই বলতে পারি, কিন্তু যখন কিছু মানুষ সামনে থাকে, বিশেষ করে তোমরা স্টুডেন্টরা, যখন তোমরা কথা বলো, অনেক কথা বলতে পারো, কিন্তু তোমাদের বন্ধুরাই যদি সামনে বসে থাকে আর তোমাকে ভাষণের মতো করে বলতে হয়, তাহলে সেটা খুব কঠিন হয়ে যায়, জটিল হয়ে যায়। তো এই যে ভাষণের ব্যাপারটা, যেহেতু একটু জটিল বিষয় উপস্থাপনের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু ততটা জটিল নয়। বিশেষ করে যেহেতু এটা কারো সামনে যেতে হচ্ছে না, তুমি পরীক্ষার খাতায় লিখছো, তাই এটাকে অনেক গুছিয়ে সুন্দর করে তুমি লিখতে পারবা। তো তার বাইরেও পড়া শুধু পড়ার জন্যই না, পড়া মানুষকে ঋদ্ধ করে, মানুষকে বাস্তবমুখী করে, মানুষকে আরো বেশি প্র্যাকটিক্যাল করে। অর্থাৎ এখান থেকে সে বা একজন শিক্ষার্থী যা গ্রহণ করছে, যা অর্জন করছে, সেটা বাস্তবে প্রয়োগ করাটাই হচ্ছে শিক্ষা, জ্ঞান। তাহলে সে সারা জীবন ধরে বা জীবনভর যে শিক্ষা অর্জন করছে, অথবা শিক্ষার্থী অবস্থায়, স্টুডেন্ট অবস্থায় যা কিছু শিখছে, সেটা শেখার উদ্দেশ্য হচ্ছে বাস্তব জীবনে প্রয়োগ। তো ভাষণ সম্পর্কে তুমি আজকে যেটা শিখে যাবা, তুমি যখন কর্মজীবনে যাবা, তখন তোমাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। অর্থাৎ একটা ভাষণ কিভাবে দিতে হবে, এর জন্য কি কি বিষয় গুরুত্বপূর্ণ, এখানে কি কি বিষয়গুলো মেনে চলা প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলোই মূলত ভাষণ আলোচনার। তো ভাষণ আমরা কতগুলো বিষয় আলোচনা করি। ভাষণ আমরা কাকে বলছি? বিশেষ করে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর সুশৃঙ্খল ভাবে, সুশৃঙ্খল বানানটা ভুল হয়ে গেছে, সাজিয়ে বা ওটা ভুল লেখা ছিল, ও গুছিয়ে আলোচনার নামই ভাষণ। বস্তুত পক্ষে ভাষণ একটি বাচনিক শিল্প মাধ্যম। বাচনিক, বচন অর্থাৎ যে কথাটা বলছি, এক কথা বলার কারণেই কিন্তু তার আবেদন কম বেশি হয়ে যায়। অর্থাৎ একই বিষয়, একজনের বক্তব্য অনেকের কাছে অনেক আকর্ষণীয়, কিন্তু আরেকজন সেটাকে তত আকর্ষণীয় ভাবে একই বিষয়কে উপস্থাপন করতে পারছেন না। তো এটা একটা মাধ্যম, শিল্প মাধ্যম। শিল্প হচ্ছে কি, একটা জিনিসকে খুব সুন্দর করে উপস্থাপন করা। তো ভাষণ যে কোনো বিষয়ে আলোচনা, সেই আলোচনা বিষয়টা খুব সুন্দর করে, আকর্ষণীয় করে উপস্থাপন করাটাকেই আমরা বাচনিক শিল্প মাধ্যম বলছি। ভাষণের ক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে এটা শোনার জন্য, এটা পড়ার জন্য নয়। তাই তোমাকে খেয়াল করতে হবে যে এখানে খুব সুন্দর সহজবোধ্য শব্দ ব্যবহার করতে হবে, জটিল শব্দ ব্যবহার করা যাবে না, জটিল বাক্য ব্যবহার করা যাবে না। এই সমস্ত বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। খুব সহজ সরল ভাবে খুব সুন্দর করে এটাকে উপস্থাপন করতে হবে। কথাগুলো তোমাকে মনে করতে হবে, তুমি পরীক্ষার খাতায় লিখছো, কিন্তু তোমাকে মনে করতে হবে তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে দর্শক আছে, যারাকে তুমি কথাগুলো বলছো, যারা এই কথাগুলো বোঝার জন্য বসে আছে, তারাকে তোমাকে সহজভাবে কি করতে হবে, বোঝাতে হবে। আর দীর্ঘ করা যাবে না। অর্থাৎ একটা ভাষণে আমরা পরীক্ষার খাতায় যখন লিখব, তখন 10 মার্কসের প্রশ্নের জন্য একটা নির্দিষ্ট কাঠামো আছে, 2-3 পেজ বা এইরকম, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন বাস্তবে ভাষণ দিব, তখন সেই ভাষণে একটা নির্দিষ্ট সময় থাকবে। অর্থাৎ বিষয়টাকে আমাকে বর্ণনা করার জন্য যেটুক প্রয়োজন, অযথা বেশি কথা বলে আবার পূর্বের প্রসঙ্গে ফিরে যাওয়া অথবা আবার পরের প্রসঙ্গে চলে যাওয়া, এইরকম করে ভাষণকে
অযথা দীর্ঘ করা যাবে না। এরপরে মাঝে মাঝে উদ্ধৃতি, হাস্যরস পরিবেশনে ভাষণ প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্ধৃতি অর্থাৎ যখন আমি ভাষণ দিব এ সম্পর্কে কে কি, যারা মনীষী তারা কি বলেছেন তাদের কথা, অথবা এ সম্পর্কিত কোনো হাস্য কৌতুক বা যেগুলো হঠাৎ করেই মানুষকে আনন্দ দেয়, তো এরকম কথা বা এরকম ঘটনা আরো বেশি আকর্ষণ বাড়িয়ে দেয়। তাই ভাষণে এগুলো খুব বেশি না, অল্প পরিমাণ হাস্যরসের পরিবেশন নিয়ে আসা যেতে পারে। আর মুদ্রাদোষ বা একই কথা বারবার না বলাই শ্রেয়। মুদ্রাদোষ মাঝে মাঝে কানে হাত দেওয়া, নাকে হাত দেওয়া, মুখ মোছা, অথবা কথা বলার সময় প্যান্টের পকেটে হাত দিয়ে রাখা, এ সমস্ত বিষয়গুলোকে পরিহার করা উচিত। আর একই কথা বারবার, অথবা কিছু কিছু বিষয় আছে যে কেউ একটা বিষয়কে ধরে নিয়ে সেই কথাটাকে বারবার উচ্চারণ করে এবং বাক্য বলে, তো সেগুলোকে আমাদেরকে কি করতে হবে? পরিহার করতে হবে। একটা সুন্দর ভাষণের জন্য অবশ্যই মুদ্রাদোষ কিন্তু একটা সুন্দর ভাষণকে অনেক সময় নষ্ট করে দেয়, অথবা একই কথা বারবার উপস্থাপনও কিন্তু সেটাকে নষ্ট করে দেয়। তাই এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি বাস্তবের জন্য, তুমি যা আজকে শিক্ষা গ্রহণ করছো সেটাকে যখন তুমি বাস্তবে প্রয়োগ করবা, সেখানকার জন্য আমি এইসব কথাগুলো বললাম। বৈশিষ্ট্য আমরা যা ওখানে শুনলাম ঠিক একই রকম জিনিসগুলো। ভাষণের ভাষা সহজ, সাবলীল ও প্রাঞ্জল হওয়া, অর্থাৎ এটা একদম সহজ হতে হবে, সাবলীল হতে হবে। আমি এখানে কবিতা রচনা করছি না, অথবা কোনো গল্প লিখছি না, অথবা কোনো প্রবন্ধ লিখছি না। আমি এখানে একটা বিষয় সম্পর্কে মানুষকে ধারণা দিচ্ছি। যখন মানুষকে ধারণা দিব তখন আমাকে সেভাবেই ধারণা দিতে হবে। আমি যদি কৃষকের সাথে কথা বলি তাহলে আমাকে কৃষকের মতো করেই কথা বলতে হবে, তাদের সামনে সেভাবেই ভাষণ দিতে হবে। আমি যদি ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য যে ভাষণ তৈরি করেছি সেই ভাষণ যদি কৃষককে দিই তাহলে কিন্তু সেটা কার্যকর হবে না। আমাকে কৃষকের মতো করেই সেই ভাষণ দিতে হবে। এরপরে বক্তব্য বিষয়ের সূচনা ও সমাপন আকর্ষণীয় হওয়া, অর্থাৎ সবসময় বলা হচ্ছে যে শুরুটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি সেই সম্পর্কে দর্শকের মনে আগ্রহ সৃষ্টির জন্য শুরুটা আমার সুন্দর হতে হবে। আর সেই ভাষণটা কার্যকর করার জন্য, অর্থাৎ মানুষের মনে রাখার জন্য আমাকে শেষটাও কি করতে হবে? আকর্ষণীয় করতে হবে। এই দুইটা জায়গা আকর্ষণীয় হলে মাঝের কথাগুলো মানুষ কি করবে? মনে রাখবে। বক্তার নিজস্ব মতামত থাকা খুবই গুরুত্বপূর্ণ। মতামতটা কার্যকরী হতে হবে। কার্যকরী বলতে যে আমি এমন কোনো মতামত দিব না যে মতামতটা এটার জন্য উপযোগী না, সেটা সরকারকে বিব্রত করে, রাষ্ট্রকে বিব্রত করে, অথবা অবাস্তব, এ সমস্ত মতামত দেওয়া যাবে না। এমন মতামত দিতে হবে যেই মতামতটা কি করবে? এই সমস্যাটার সমাধান, অথবা আমি যেটা বলতে চাচ্ছি সেই বলাটার পরিপূরক হিসাবে কাজ করবে। তাহলে ভাষণের বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি। ভাষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমরা ভাষণ কিভাবে শুরু করব। বিশেষ করে যখন ভাষণ দেওয়া হয় তখন নিশ্চয় একটা মঞ্চ থাকে, মঞ্চে অতিথি থাকেন, আর সামনে কারা থাকেন? যারা শ্রোতা বা দর্শক তারা থাকেন। আমরা আমাদের কলেজের কোনো অনুষ্ঠান হচ্ছে, হয়তো স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বা বিজয় দিবস বা মাতৃভাষা দিবসের, শহীদ দিবসের অনুষ্ঠান, তখন যে আলোচনা সভাগুলো হয় সেই আলোচনা সভায় আমরা দেখি যে মঞ্চ থাকে, মঞ্চে যারা অতিথি তারা বসে থাকেন, আবার একটা মঞ্চ থাকে যেখানে ভাষণ দেওয়া হয় দাঁড়িয়ে, সামনে শ্রোতা বৃন্দ থাকেন। তো এই যে একটা পরিবেশ, এই পরিবেশটাকে বর্ণনার জন্য অবশ্যই একটা কাঠামো আছে। সেই কাঠামোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি সঠিকভাবে না হয় তাহলে ভাষণও আমরা সঠিকভাবে দিতে পারি না। তাই প্রথমে বিশেষ করে একটা সভাকে পরিচালনা করেন কিন্তু সভাপতি। আমরা যখন অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করতে বলি তখন কিন্তু সভাপতি মহোদয়কেই আমরা কি করি? অনুরোধ করি যে সভাপতি মহোদয়কে অন্যান্য অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তাহলে সভাপতি সেই সভার প্রধান। তো আমরা সভাপতিকে সম্বোধন করব। সভাপতি যিনি সব থেকে সম্মানীয় হন বা যিনি সেই জায়গায় বয়োজ্যেষ্ঠ, তিনি সচরাচর, বা সেখানকার প্রধান, তিনি সচরাচর সভাপতি হন। যেমন
একটা অনুষ্ঠান, আমি বাংলা শিক্ষক, বাংলা বিভাগের একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে সভাপতি অবশ্যই বাংলা বিভাগের প্রধান হবেন। অতিথি হিসাবে বাইরে থেকেও আসতে পারেন, অধ্যক্ষ মহোদয় যেতে পারেন। আমরা কলেজের ভিতর যদি প্রোগ্রাম করতে যাই তাহলে আমাদের প্রধান অতিথি হচ্ছেন কে? অধ্যক্ষ মহোদয়। অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গকে সম্বোধন, অন্যান্য বিশেষ ব্যক্তি আমাদের উপাধ্যক্ষ মহোদয় থাকবেন, আমাদের শিক্ষক পরিষদের সম্পাদক থাকবেন, আমাদের অন্যান্য বিভাগের যারা বিভাগীয় প্রধান আছেন তারা থাকবেন। তাহলে আমরা এই তিনটাকে যদি পর পর সাজাই তাহলে সভাপতি যিনি, তিনি বিভাগীয় প্রধান, বিভাগের সব থেকে সম্মানী ব্যক্তি, তিনি সভাপতি হচ্ছেন। প্রধান অতিথি হচ্ছেন আমাদের কলেজের যিনি প্রধান, যিনি সব থেকে সম্মানিত, তিনি হচ্ছেন কি? প্রধান অতিথি। আর সাথে উপাধ্যক্ষ মহোদয় থাকছেন, শিক্ষক পরিষদের সম্পাদক থাকছেন, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ থাকছেন। এই সমস্ত ব্যক্তিবর্গকেও আমাদের সম্বোধন করতে হবে। তারপর আমরা দেখব যে অনুষ্ঠান হচ্ছে, তাহলে সামনে অবশ্যই দর্শক আছেন, তাদেরকেও সম্বোধন করতে হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে? যে বিষয়টা সম্পর্কে আলোচনা অনুষ্ঠান হচ্ছে সেই বিষয়টাকে উপস্থাপন করতে হবে। শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখন সম্বোধনটা কেমন, সভাপতিকে আমরা কেমন সম্বোধন করতে পারি? বাংলাদেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট আছে, যদি একটা অনুষ্ঠান হয় সেখানে প্রেসিডেন্ট থাকবেন, হয়তো আমাদের মহামান্য প্রেসিডেন্ট আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীবর্গ আছেন, তো তাদের প্রত্যেকের কিন্তু সম্বোধন নির্ধারিত আছে। তো সেই জায়গায় আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রে মহামান্য, প্রধানমন্ত্রী বা অন্যান্যদের ক্ষেত্রে মাননীয় শব্দটা ব্যবহার করি। তো এই সমস্ত ক্ষেত্রে যিনি সভাপতি থাকবেন, তার যিনি যেটা উপাধি বা যাকে যেভাবে সম্বোধন করার জন্য রাষ্ট্রীয় কালচার আছে, আমরাকে সেভাবেই কি করতে হবে, যিনি যেই অতিথি অর্থাৎ সভাপতি যেই পদমর্যাদার, তাকে সেই পদমর্যাদা দিয়ে সম্বোধন করতে হবে। প্রধান অতিথিকেও সেভাবে করতে হবে এবং অন্যান্য যারা মঞ্চে আছেন, বিশেষ ব্যক্তি আছেন, দর্শক শ্রোতা আছেন, তাদেরকে আমরাকে এভাবে সম্বোধন করে বক্তব্যের শেষে সবাইকে কি করতে হবে? ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। তো ভাষণের শ্রেণী বিভাগ, আমরা 3 ধরনের ভাষণের কথা বলছি, একটা মঞ্চ, বেতার এবং টেলিভিশন ভাষণ। নিচের দুইটা অত জটিল নয়, কিন্তু প্রথমটা খুব কঠিন, কারণ এটা সরাসরি হয়, লাইভ অনুষ্ঠান, অর্থাৎ আমি যেটা বলছি সেটা দর্শক সরাসরি শুনছে, তাই এখানে সামান্য ভুল বিরাট ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু টেলিভিশন ভাষণ, বেতার ভাষণ সচরাচর এটা রেকর্ডিং হয়। জাতির উদ্দেশ্যে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেন, তখন সচরাচর এই ভাষণগুলোকে আগে রেকর্ডিং করা হয়। তাই যদি এখানে কোনো ভুল হয় অথবা তথ্যগত বিভ্রাট হয় অথবা দেখা যায় যে এই জায়গাগুলো পরিবর্তন করা দরকার, তাহলে সেটাকে আবার রেকর্ডিং করা যায়। কিন্তু মঞ্চ ভাষণে এটার সুযোগ থাকে না। তাই এই 3 প্রকার ভাষণের মধ্যে মঞ্চ ভাষণটা খুব কঠিন, এটা সরাসরি এখানে ভাষণ পরিচালনা করতে হয়। বেতার ভাষণ, টেলিভিশন ভাষণ দুইটা একই রকম। বেতার ভাষণে শুধু শোনা যায়, তাই দেখার বিষয়টা অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু টেলিভিশন ভাষণে দেখা এবং শোনা দুইটাই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের বর্ণনা অনুযায়ী দেখা যাবে যে 3টা ভাষণের গুরুত্ব অনুযায়ী আমরা কি করতে হবে? ভাষণকে বর্ণনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তো আমরা ভাষণ নিয়ে আলোচনা করলাম। আমরা যদি বিজয় দিবস সম্পর্কে একটা ভাষণ বর্ণনা করতে হয়, তাহলে দেখব যে আমরা কি প্রথমে সভাপতি, প্রধান অতিথি, আমাদের অতিথিবৃন্দ, তারপরে যারা আছেন ব্যক্তিবর্গ, যেমন একটা কলেজের অনুষ্ঠান হলে আমাদের সভাপতি হচ্ছেন একজন স্যার, হয়তো আহ্বায়ক অনুষ্ঠানের, আমরা তার কথা বলবো। প্রধান অতিথি অধ্যক্ষ মহোদয়ের কথা বলবো, বিশেষ অতিথি উপাধ্যক্ষ মহোদয়ের কথা, শিক্ষক পরিষদের সম্পাদকের কথা। বিশেষ ব্যক্তিবর্গের ক্ষেত্রে আমরা বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলীর কথা, তাদেরকে সবাইকে উল্লেখ করব এবং যারা উপস্থিত আছে ছাত্রছাত্রী তাদেরকে উল্লেখ করব, করে আমরা ভাষণ শুরু করব। এরপর বিজয় দিবস সম্পর্কে বলবো এবং শেষে সবাইকে ধন্যবাদ দিয়ে ভাষণ শেষ করব। এরপর দিনলিপির কথায় আসি। দিনলিপি হচ্ছে কি, যেটা ইংরেজি ডায়েরি থেকে যে শব্দটা এসেছে সেটাকে বলা হচ্ছে দিনলিপি। আর ফার্সি যেটাকে রোজনামচা আমরা বলি, যেখানে কোনো ব্যক্তির প্রাত্যহিক জীবনে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোকে লিপিবদ্ধ করে রাখা হয়। ব্যক্তির ফেলে আসা দিনগুলোর যে অভিজ্ঞতা, অর্থাৎ কোনো জায়গায় গেছে অথবা কোনো বিশেষ ঘটনা ঘটেছে, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে একটা সারসংক্ষেপ করে লিখে রাখাটাকেই বলা হচ্ছে
দিনলিপি। এর কৌশল, দিনলিপি কিভাবে লেখা হবে, বিশেষ করে প্রথমে দিন, তারিখ, সময় উল্লেখ করতে হবে। তারপরে সমস্ত যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোর বিবরণ উল্লেখ না করে, অর্থাৎ পুরো ঘটনা যদি লিখতে যাই, ডায়েরিতে আমাদের একদিনের জন্য হয়তো একটা পাতা থাকে, আমরা সেখানে কিন্তু পুরো কাহিনী লিখতে পারবো না। এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ আমরা শুধুমাত্র সেটাই লিখে রাখবো। ভাষাটা অবশ্যই সহজ এবং প্রাঞ্জল হতে হবে। এটা যেহেতু একান্ত ব্যক্তিগত, তাই সেখানে ব্যক্তির নিজস্ব মতামত, দৃষ্টিভঙ্গি বা অভিজ্ঞতা উল্লেখ থাকতে পারে। আর আমি যদি একাধিক ঘটনা সেই দিনের লিখে রাখি, তাহলে সেগুলোকে ধারাবাহিকভাবে লিখতে হবে। অর্থাৎ 10টার সময় যেটা ঘটেছে সেটা 10টাই উল্লেখ করতে হবে, যেটা 5টায় ঘটেছে সেটাকে 5টায় উল্লেখ করতে হবে, অর্থাৎ কখন কি ঘটেছে সেটাই লিখতে হবে। তাহলে প্রথমে দিন, তারিখ ও সময় উল্লেখ করতে হবে। সমস্ত ঘটনার বিবরণ না দিয়ে খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ ঘটনা লিখতে হবে, সহজ ভাষায় লিখতে হবে। এটা একান্ত ব্যক্তিগত রচনা বলে এখানে নিজস্ব দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ইত্যাদি থাকতে পারে। আর ধারাবাহিকভাবে ঘটনাগুলোকে সাজিয়ে লিখতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, এখানে একদম বই থেকে তুলে দেওয়া, 14 জুন রবিবার 1942, 12 জুন শুক্রবার। এই যে এরকম ভাবে আসছে, ওপরে একটা তারিখ দিয়েছি, আবার নিচে দেখো আর একটা তারিখ। ওপরের তারিখটা কি, আমরা তারিখটা ওভাবেও দিতে পারি, আবার এভাবেও দিতে পারি, 12 জুন শুক্রবার। এখানে খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল, আজ আমার জন্মদিন, কিন্তু এত ভোরে আমার শয্যা ত্যাগ করা নিষেধ, তাই বিছানায় ছটপট করে কাটালাম 6:45 পর্যন্ত। তারপরে এক ঝটকায় বিছানা ছেড়ে দৌড়ালাম খাবার ঘরে, সেখানে কেবল আমার পোষা বেড়ালটাকে পেলাম। অর্থাৎ আমরা এই জন্মদিনের তার একটা ঘটনা এখানে উল্লেখ পেয়েছি। তাহলে উপরের অংশটা নয়, আমরা নিচের অংশটা, অর্থাৎ 12 জুন শুক্রবার, এভাবে প্রথমে তারিখ দিয়ে তারপরে দিনলিপিটাকে কি করব, আমরা লিখব। অভিজ্ঞতা, অভিজ্ঞতার বিষয়টা হচ্ছে যে অভিজ্ঞতা মানে কোনো বিষয়ে, আমাদের সংসদ যে অভিধান আছে সেখানে বলা হয়েছে বহুদর্শী বিশেষজ্ঞ বা জ্ঞানী, অর্থাৎ বহু দর্শন, অর্থাৎ অনেক কিছু দেখার ফলে যে জ্ঞান অর্জন হয় সেই জ্ঞানকেই বলা হয় অভিজ্ঞতা। তো কোনো বিষয়বস্তু যা মনকে ভাবায়, আন্দোলিত করে, প্রখর অনুভাবনার জন্ম দেয় এবং আচরণগত পরিবর্তন সাধন করে, তাকেই মানুষ অভিজ্ঞতা বলে। তাহলে কোনো জায়গায় ভ্রমণ, কোনো মানুষের সাথে মেশা, কোনো প্রতিষ্ঠানে গমন, এই সমস্ত বিষয়ের ফলে মানুষের মনে কিছু জ্ঞান লাভ হয়, মানুষ কিছু আত্মশক্তি অর্জন করে, সেই শক্তিটাকেই বলা হচ্ছে অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্র আমরা দুই ভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারি, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। প্রত্যক্ষ হচ্ছে কোনটা, যে আমরা নিজেই যাচ্ছি, অর্থাৎ বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি, মিশছি এবং সেখান থেকে জ্ঞান অর্জন করছি, সেটা হচ্ছে প্রত্যক্ষ। আর পরোক্ষ অভিজ্ঞতা অর্জন করছি কিভাবে, আমরা পেপার পড়ছি, আমরা বই পড়ছি, নাটক দেখছি, কথা শুনছি, টেলিভিশনে সংবাদ দেখছি, এগুলো হচ্ছে কি পরোক্ষ অভিজ্ঞতা। এর মাধ্যমে যে অভিজ্ঞতা হয় আমাদের, সেটাকে বলা হচ্ছে পরোক্ষ অভিজ্ঞতা। তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটাই আমরা বুঝলাম। তো অভিজ্ঞতা বর্ণনাকারীর এই বিষয়গুলোই খেয়াল রাখতে হবে। আমরা যেমন একটা উদাহরণ দেখি, কক্সবাজার সমুদ্র সৈকত ও সেন্ট মার্টিন দর্শনের অভিজ্ঞতা বর্ণনা, আমরা একটা শিরোনাম দিব, তারপরে আমরা কিন্তু সেটাকে কি করব, বর্ণনা করব। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই 4টা বিষয় বুঝতে পেরেছো। তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।